বোলপুর স্টেশন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে উত্তর পূর্বে লাভপুর রোডের উপর কোপাই নদীর তীরে অবস্থিত সতীপীঠ কঙ্কালীতলা। এখানে দেবী দেব গর্ভা নামে পরিচিত এবং এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। এই সেই কুণ্ড যার মধ্যে রয়েছে অনেক অলৌকিক ইতিহাস। মায়ের অঙ্গ যেখানে যেখানে পড়েছে 51 সতীপীঠে, সেই সব অঙ্গের কিন্তু এই সেই বৃক্ষ যেখানে মনস্কামনা পূরণ হয়। হাতে গুনে মাত্র একটা দিনের ছুটি পেয়েছো, ভাবছো কোথায় যাবে? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি বেরিয়ে পড়েছি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির দর্শন করতে। এই কঙ্কালীতলার নামটা কিভাবে আসলো মাথায় নিশ্চয়ই আসছে, সেটাও বলে দেবো। আছে এই মন্দিরের অনেক ইতিহাস, সবটাই বলবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এছাড়াও বলে দেবো তোমরা এই মন্দিরে সহজ পদ্ধতিতে কিভাবে আসবে, কখন খোলে কখন বন্ধ হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, সবটাই বলে দেবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর আমি কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ যেতে একটু সময় লাগবে, তাই যেতে যেতে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আজকে আমি যাব বাই রোডে, চলো তাহলে দেরি না করে যাওয়া যাক। এখন বাজে ভোর 4টে আর আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি, কারণ যেতে আমাদের একটু সময় লাগবে, তাই হাতে সময় নিয়ে একদম বেরিয়ে পড়েছি। কলকাতা থেকে বোলপুরের দূরত্ব প্রায় 155 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে আমাদের যেতে সময় লাগতে পারে 3 ঘন্টা 40 মিনিটের মতো। আর আমি কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস ধরে কিছুটা গিয়েই কিন্তু শক্তিগড় পার করে N814 মানে বর্ধমান রোড ধরে সোজা চলে যাব বোলপুরে। এদিকে দেখো ভোরের আলো দেখা দিয়েছে, সূর্যি মামা উঁকি মারছে। আর বোলপুর স্টেশন থেকে মাত্র 50 কিলোমিটার কিন্তু দূরে আছি আমরা। রাতের অন্ধকার থেকে ভোরের আলো, তার সাথে শান্ত নিরিবিলি সুন্দর প্রকৃতির দৃশ্য, সবুজ গাছপালা, দুধারে দেখো সবুজ ধান ক্ষেত, এ যেন বাড়তি অক্সিজেন। মনটা একেবারে যেন শান্তিতে ভরে যাচ্ছে, দারুণ লাগছে। তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা চাইলে ট্রেনে করেও চলে আসতে পারো। হাওড়া থেকে বোলপুর আসার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে। বোলপুর স্টেশন থেকে টোটো ধরে 25 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো একদম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আর আমিও কিন্তু চলে আসলাম, দেখো একদম কঙ্কালীতলা মায়ের মন্দিরে যাবার রাস্তার মেন তোরণের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরে যাবার মেন রাস্তায়। এই দিকটা গেলেই কিন্তু মায়ের মন্দির পড়বে। তো মায়ের মন্দিরে যাবার আগে তোমাদের যেটা বলা, সেটা হলো রাস্তার দুধারে রয়েছে অনেক পুজোর ডালি নেবার দোকান। তো সেখান থেকেই কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো অনায়াসেই নিয়ে নিতে পারো। তাহলে চলো আমিও পুজোর ডালি নিয়ে নেবো, তারপর যাব মায়ের মন্দিরে, মাকে দর্শন করব। চল।
আচ্ছা, ডালি আপনাদের দোকানে কত থেকে শুরু? আমাদের হয় 5টা ফল মিষ্টি, আলতা, শুভ, ধূপকাঠি, মোমবাতি সব কিছু যদি নেন তাহলে 101 টাকা হয়। আচ্ছা, তার বেশি নিলে 151, 201, 501 আমি যেমন আর 101 টাকার নিচে কি আছে? 101 টাকা নিচে যদি নেন ওটা 5টা ফল ছাড়া, ফলটা থাকবে না। আচ্ছা, ফল ছাড়া ফল দোকান। ছাড়া আর ফুল 51 নিলে টাকা কি আলাদা? হ্যাঁ, মালাটা আলাদা। মালা ছোট আছে আপনার 10 টাকা থেকে আরম্ভ, 10 টাকা আছে, 108টা ফুল 50 টাকা, ওটা আছে 80 টাকা, 1000টা নীলকণ্ঠ মালা আছে 150 টাকা। আচ্ছা, এক একটা এক এক রকম পদ্ম প্রাইস। আছে আপনার 50 টাকা পিস। ঠিক আছে। আমার ফুলের ডালি নেওয়া হয়ে গেছে, আর এই হলো মায়ের মন্দিরের কিন্তু তোরণ। তো চলো মায়ের মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দির চত্বরটা বিশাল বড়। এই দেখো, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কি সুন্দর। চারিদিকে সবুজ গাছপালায় ভরা, আর মাঝখানে মায়ের মন্দির। তোমাদেরকে মন্দির চত্বরের সামনেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো এবার লাইনে দাঁড়িয়ে পড়ি, মাকে সকাল সকাল পুজো দেব, কারণ বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ে হাজার হাজার ভক্তের। মা আমাদের খুবই জাগ্রত। মায়ের কাছে কেউ কিছু চাইলে তাকে খালি হাতে একদম ফেরায় না। গর্ভগৃহের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির। এটাই হলো নাট মন্দির, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে এবার জানিয়ে রাখি, এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই। শ্মশানকালীর বড় বাঁধানো ছবি রয়েছে, যা দেবী রূপে পূজা করা হয়। এই সতীপীঠে দেবীকে কেউ বলেন দেবগর্ভা, আবার কেউ বলেন রত্নাগর্ভা। গর্ভগৃহে রয়েছে একটি বেদী। এই বেদীর নিচেই রয়েছে 108টি নরমুণ্ড, আর এই বেদীর উপরে রয়েছে শ্মশানকালী মায়ের বাঁধানো ছবি। দেখতেই পাচ্ছ তোমরা, এই ছবিতে মাকে পূজা করা হয় নিত্য। কথিত আছে মা নাকি নিজেই চান না কোনো মূর্তিতে মাকে পুজো করা হোক। এবার তোমাদেরকে বলি কঙ্কালীতলা মন্দিরের ইতিহাস। কঙ্কালীতলা মন্দিরের ইতিহাসের বিশেষত্ব হলো, দক্ষ যজ্ঞের পর দেবী সতীর দেহ ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কেটে ফেলার পর তার কাখাল এই জায়গায় পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই কাখাল পড়ার জায়গায় একটি গভীর খাদ তৈরি হয়েছিল। পরে সেই খাদে জল জমে একটি কুণ্ড তৈরি হয়। এই কুণ্ডের ভিতরে কিছু পাথর আছে। এই পাথরগুলোকে দেবীর দেহাংশ বলে মনে করা হয়। 12 বছর অন্তর এই পাথরগুলি তোলা হয় এবং পুজো করা হয় নিষ্ঠাভাবে। পূজা শেষ হলে তা আবার আগের জায়গায় রেখে দেওয়া হয়। মন্দির প্রাঙ্গণে থাকা এই হলো সেই বৃক্ষ, যেখানে ঢিল বাঁধলে নাকি সব মনের আশা পূরণ হয়। তাই আমিও বা বাদ চাই কেন। মন্দিরে এখনো পর্যন্ত একটি প্রথা নিয়ম মেনে চলে আসছে, সেটা হলো পশু বলি প্রথা। এই সতীপীঠে যে সকল ভক্তদের মায়ের আশীর্বাদে মনোবাঞ্ছা পূরণ হয়, তাদের মধ্যে অনেকেই মায়ের উদ্দেশ্যে পশু বলি দিয়ে থাকে। ভোগের জন্য
আমি কিন্তু ভোগ কুপন কেটে নিয়েছি, 60 টাকা করে কুপন এক একজনের। আর 12টা পর্যন্ত কিন্তু কুপন দেওয়া হয়, 12:30 থেকে ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হয়। আর এটা হলো ভোগশালা, দেখুন এখানে কিন্তু ভোগ রান্না করা হচ্ছে। দক্ষযজ্ঞের পর দেবী সতীর কঙ্কাল 51টি বিশেষ জায়গায় পড়েছিল। সেই সব জায়গাগুলি সতীপীঠ হিসাবে খ্যাত। সেই সব 51 সতীপীঠের নাম উল্লেখ করে এবং দেবীর অঙ্গের বিবরণ দিয়ে এখানে মন্দিরের উপরের দিকে ছবি আঁকা রয়েছে, যার ফলে যারা জানে না তারাও জানতে পারছে এবং যারা জানে তারাও একবার কিন্তু চোখ বুলিয়ে নিচ্ছে। মন্দির প্রাঙ্গণটা যেহেতু অনেক বড়, তাই মন্দির প্রাঙ্গণের পিছন দিকে শান্তিনিকেতনের বিশেষ আকর্ষণ এখানে তোমরা দেখতে পাবে বসন্তের নাচ গান, এছাড়াও সোনাঝুরি হাট। সেখান থেকে তোমরা অনেক কম টাকায় কিনে নিতে পারবে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস। এছাড়াও আছে বিখ্যাত সেই কোপাই নদী, যে নদীর সামনে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন। মন্দিরের পিছন সাইডে রয়েছে কোপাই নদী, আর কোপাই নদীর যে ঘাট, সেই ঘাটটা হচ্ছে এই জায়গাটা দেখুন। এখানে কিন্তু জামা কাপড় ছাড়বারও জায়গা আছে। এখানে কোপাই নদীতে স্নান করে মাকে কিন্তু পুজো দেওয়া যায়। এটা হচ্ছে চেঞ্জিং রুম, আর এই হলো কোপাই নদীর ঘাট, যেখানে কিন্তু সকলে স্নান করে কিন্তু মাকে পুজো দেয়। হরিদ্বার বেনারসে যেমনটি করে গঙ্গার তীরে সন্ধ্যা আরতি হয়, ঠিক তেমন করেই কিন্তু এই কোপাই নদীর তীরেও হয় সন্ধ্যা আরতি সন্ধ্যে 6:30টার সময়। এই সেই জায়গা দেখুন। এখানেই কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, ভীষণই কিন্তু সুন্দর লাগে দেখতে। তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই সন্ধ্যা আরতিটা দেখবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখতে দেখতে সময় হয়ে গেল ঠিক 12:30, আর আমিও চলে আসলাম ভোগ প্রসাদ খেতে। এখানে সকলকে নিচে বসেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়, তবে বয়স্কদের যদি নিচে বসতে অসুবিধা হয় তার জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদে ছিল আজকে হলুদ পোলাও, ভাত, ডাল, তরকারি, বাঁধাকপির চাটনি আর শেষ পাতে পায়েস। চলো এবার তোমাদের দেখাই সতী মাকে, যিনি রক্ষকের মতো পাহারা দিচ্ছে দিন রাত্রি। এই মন্দিরটি হলো দেবাদিদেব মহাদেবের। মায়ের মন্দিরে যাবার আগেই বাঁদিকে পড়বে বাবার এই মন্দির। তোমরা চাইলে মাকে দর্শন করার আগেও বাবাকে দর্শন করে নিতে পারো, আর কেউ কেউ আমার মতো মাকে দর্শন করে পুজো দিয়ে তারপরে বাবাকে দর্শন করতে পারো। এই শিব মন্দিরের প্রাঙ্গণে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা, যেখানে তোমরা অনায়াসে 4 চাকা 20 টাকার বিনিময়ে ঘন্টার পর ঘন্টা রাখতে পারবে গাড়ি। এছাড়াও 2 চাকা 10 টাকা। এছাড়াও আছে এখানে অনেক দোকান,
যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী, ঘর সাজানোর জিনিস সব কিছুই পেয়ে যাবে। এছাড়াও আছে টয়লেটেরও ব্যবস্থা, আছে খাবারেরও অনেক দোকান। একটা দিন তোমাদের যে কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তবে আমি বলবো একটু সকাল সকাল আসার চেষ্টা করবে, তাহলে সব কিছু ঘুরে দেখতে পারবে অনায়াসেই। মন্দিরের পিছন সাইডে আছে মহা শ্মশান ও আছে পঞ্চবটী বন। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে যেও, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।